হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ক্যারিয়ার বুস্টার একাডেমি। আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। একজন সরকারি চাকরিজীবীকে জিপিএফ সংক্রান্ত যে সকল তথ্য অবশ্যই জানতে হবে তা নিয়ে এখন আমি বিস্তারিত আলোচনা করব। সুতরাং ভিডিওটি কোনো রকম কাটা ছাড়া আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই উপকৃত হবেন। চলুন এবার মূল ভিডিওয়ে চলে আসা যাক। একজন সরকারি চাকরিজীবীকে জিপিএফ সংক্রান্ত সর্বপ্রথম যে তথ্যটি জানতে হবে তা হচ্ছে ভবিষ্যৎ তহবিলে যোগদানের যোগ্যতা। একজন সরকারি চাকরিজীবী চাকরির মেয়াদ 2 বছর পূর্ণ হবার পর এই ভবিষ্যৎ তহবিলে যোগদান করা বাধ্যতামূলক। তবে একজন সরকারি কর্মচারী যদি চেয়ে থাকে 2 বছর পূর্ণ হওয়ার পূর্বে ভবিষ্যৎ তহবিলে যোগদান করতে, সেক্ষেত্রে সে যোগদান করতে পারবে। এরপরে তাকে জানতে হবে ভবিষ্যৎ তহবিলে নমিনি মনোনয়ন। চাঁদাদাতা তার পরিবারের সদস্য নয় এমন কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গকে মনোনয়ন করতে পারবে না। চাঁদাদাতা যদি অবিবাহিত হন সেক্ষেত্রে সে তার পিতামাতা ভাই বোনকে মনোনয়ন করতে পারেন। তবে পরবর্তীতে সে যখন বিবাহ করবেন অটোমেটিকলি তার স্ত্রী নমিনি হিসাবে মনোনীত হবে। এরপরে আসতেছে চাঁদার হার। জিপিএফের সর্বনিম্ন চাঁদার পরিমাণ হবে 5% এবং সর্বোচ্চ 25%। এটি তার বেসিকের উপরে ধরা হয়ে থাকে। এরপরে আসছে নমিনি পরিবর্তন। নমিনি পরিবর্তন করা যায়, তবে পরিবারের সদস্যদের নামে নমিনি থাকলে। বিবাহের পর স্বয়ংক্রিয়ভাবে তার স্ত্রী নমিনি হয়ে যায়। এরপরে জিপিএফ সংক্রান্ত আপনাকে যে জিনিসটি জানতে হবে তা হচ্ছে সুদের হার। বর্তমানে জিপিএফের সুদের হার 13%। এরপরে যে জিনিসটি আসতেছে তা হচ্ছে অগ্রিম কতবার নেওয়া যায়। ধারাবাহিকভাবে সর্বোচ্চ 4 বার অগ্রিম নেওয়ার সুযোগ আছে, তবে 52 বছর পূর্ণ হলে অফেরতযোগ্য অগ্রিমের ক্ষেত্রে নির্দিষ্টতা নেই। জিপিএফ সংক্রান্ত আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে কিভাবে অগ্রিম মঞ্জুর করা হয়। আবেদনকারী জিপিএফ অগ্রিমের আবেদন করলে ডেলিগেশন ফিনান্সিয়াল পাওয়ার অনুযায়ী ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ অগ্রিম মঞ্জুর করেন। এরপরে আরেকটি জিপিএফ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে অগ্রিম উত্তোলনের নিয়মাবলী। প্রথমে অগ্রিম উত্তোলনের জন্য স্ব-অফিসে আবেদন করতে হবে। কর্তৃপক্ষ আবেদনের প্রেক্ষিতে মঞ্জুরি ইস্যু করে জিপিএফ অগ্রিমের বিল হিসাবরক্ষণ অফিসে প্রেরণ করলে হিসাবরক্ষণ অফিস ব্যক্তির নির্দিষ্ট জিপিএফ অ্যাকাউন্টস এর পৃষ্ঠায় নোট উল্লেখপূর্বক পরিশোধ করেন। এর পরবর্তীতে যে তথ্যটি জানতে হবে অগ্রিম বাবদ গৃহীত লোনের অর্থ চালানে জমা দেওয়া যায় কিনা। না, এটি চালানের মাধ্যমে জমা দেওয়া যায় না, এটি বেতন হতে কিস্তির মাধ্যমে আদায় করা হয়। এরপরে আপনাদের যে জিনিসটি জানতে হবে তা হচ্ছে অগ্রিম উত্তোলন করলে সুদ পাওয়া যায় কিনা। আপনারা যদি জিপিএফ থেকে অগ্রিম উত্তোলন করে থাকেন তাহলে অগ্রিম উত্তোলনের উপরে কোনো রকম সুদ পাবেন না। আপনারা যেই মাসে জিপিএফ থেকে অগ্রিম উত্তোলন করবেন ওই উত্তোলিত টাকার উপর পরবর্তী মাস থেকে কোনো রকম সুদ পাবেন না। এরপরে জিপিএফ সংক্রান্ত সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি সবাই করে থাকে এবং অনেকে যে প্রশ্নটি জানে না তা হচ্ছে বছরের মাঝখানে জিপিএফের টাকা কমানো অথবা বাড়ানো যায় কিনা। বছরের মাঝখানে জিপিএফের টাকা কমানো অথবা বাড়ানো যায় না, তবে বিশেষ প্রেক্ষিতে বছরের মাঝখানে টাকা কমানো অথবা বাড়ানো যায়। তবে বিশেষ প্রেক্ষিত ছাড়া বছরের মাঝখানে জিপিএফের টাকা কমানো অথবা বাড়ানো যায় না।